এই গল্পটি হলো মাইলসের। সে একজন স্পেস ট্রাভেলার ছিল। এখানে আমাদের দেখানো হয় কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন কোনো মানুষের প্রাণের অস্তিত্ব ছিল না, তখন মাইলস তার মিশনটি সম্পূর্ণ করে তার গ্রহে ফিরে আসছিল। তখন ভুল করে তার আমাদের এই গ্রহের সাথে ধাক্কা লাগে। তার সমস্ত ক্রু মেম্বাররা মারা গিয়েছিল, আর মাইলস সেই অজানা গ্রহে একদম একা ছিল। অর্থাৎ এই পুরো গ্রহে আর কেউ ছিল না, শুধুমাত্র মাইলসই জীবিত ছিল। তার কোনো রকম আশা ছিল না যে কেউ তাকে সেখানে বাঁচাতে আসবে, কারণ তার পাঠানো সাহায্যের জন্য সিগন্যাল তার গ্রহ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এবার মাইলস কি সেই গ্রহ থেকে জীবিত ফিরে আসতে পারবে? এটা জানার জন্য দেখতে থাকুন আমাদের আজকের এই সিনেমাটি, যার নাম 65। এই সিনেমাটির শুরুতে আমরা সোমারিস নামের গ্রহকে দেখতে পাই, যেটা একদম আমাদের পৃথিবীর মতোই ছিল। মাইলসের তার মেয়ের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল, তাই 2 বছরের জন্য তাকে একটি স্পেস মিশনে যেতে হবে। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে তার মেয়েকে কি করে বোঝাবে যে আগামী 2 বছর পর্যন্ত সে তার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না। তার মেয়ে যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে কিছুটা উদাস হয়ে যায়। কিন্তু মাইলস তার মেয়েকে বোঝায় যে সে তার নিজের কারণের জন্য নয়, তার মেয়ের জন্যই এই মিশনে যাচ্ছে। এর 2 বছর পর আমরা দেখি যে মাইলস তার মিশন থেকে ফিরে আসছিল, আর তার শিপটি অটো পাইলটে চলছিল। কিন্তু তখনই মহাকাশে অনেকগুলি গ্রহাণুর সঙ্গে তাদের শিপটির ধাক্কা লাগে। মাইলস দেখে যে তার শিপটি ভেঙে যাচ্ছিল, আর দেখতে দেখতে তার ওই শিপটি অন্য একটি অজানা গ্রহে ক্র্যাশ হয়ে যায়, আর শিপটি 2 টুকরো হয়ে গিয়েছিল। আর যে গ্রহে সেটি ক্র্যাশ করেছিল, সেই গ্রহটি আর অন্য কোনো গ্রহ নয়, বরং সেটা হলো আমাদের আজকের এই পৃথিবী। কিন্তু সেই সময় আমাদের পৃথিবীতে মানব জাতি জন্ম নেয়নি। এরপর যখন মাইলসের জ্ঞান ফেরে, তখন সে জানতে পারে যে তার পেটে একটা ধাতুর টুকরো ঢুকে গেছে। সে কোনো রকমভাবে বাইরে আসে, আর সে জানতে পারে ক্রায়ো চেম্বারে বন্ধ তার সব ক্রু মেম্বাররা ইতিমধ্যেই মারা গেছে। মাইলস সাহায্যের জন্য সিগন্যাল পাঠায়, কিন্তু কাছাকাছি কোথাও থেকে কোনো উত্তর সে পায় না। সে যখন শিপের বাইরে আসে, তখন বাকি ক্রু মেম্বারদের মৃতদেহগুলিকে সে জলের মধ্যে ভাসতে দেখে। সেই জলের মধ্যে একটি ভয়ঙ্কর প্রাণীও ছিল, কিন্তু সে মাইলসের উপরে আক্রমণ করে না। সেখানে মাইলস বুঝতে পারে যে সেই গ্রহের পরিবেশ একদম তার নিজের গ্রহের মতো ছিল, অর্থাৎ মাইলস হেলমেট ছাড়াও সেখানে নিঃশ্বাস নিতে পারবে। মাইলস সাহায্যের আশায় কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু কাছাকাছি কোথাও থেকে কোনো না কোনো সিগন্যাল সে পায় না। এইবার সে যখন আশা ছেড়ে দিয়েছিল, আর শেষ পর্যন্ত আত্মহত্যা করাই তার সঠিক বলে মনে হয়, কেননা সেই গ্রহে মাইলস পুরো একাই ছিল। মাইলস তার নিজের মাথায় বন্দুক রাখে, আর সে নিজেকে শুট করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে তার চোখের সামনে তার নিজের মেয়েকে দেখতে পায়। মাইলস একটা লম্বা নিঃশ্বাস নেয়, আর নিজেকে শুট করা থেকে বিরত করে। একদিন মাইলস প্রত্যেক দিনের মতোই সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছিল, কিন্তু তখনই একটি ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে, যেটা বোঝাচ্ছিল যে একটি ক্রায়ো চেম্বারে এখনো কেউ বেঁচে আছে। মাইলস দ্রুত দৌড়ে গিয়ে তার কাছে যায়, আর সেই ক্রায়ো চেম্বারের ভেতর আটকে মারা যাওয়ার আগে মাইলস সেখান থেকে তাকে অক্ষত অবস্থায় বার করে আনে। আমরা দেখি যে সে হলো একটি ছোট মেয়ে। এবার মাইলস যখন সেই মেয়েটিকে শিপে ফিরিয়ে নিয়ে আসছিল, তখন মাইলস কোনো একটি বড় জন্তুর আওয়াজ শুনতে পায়, আর মাইলস তার সামনে ওই জন্তুর পায়ের ছাপ দেখতে পায়। সেটা ছিল একটি ডাইনোসরের পায়ের ছাপ। এর অর্থ হলো যে মাইলস সেই সময়কার পৃথিবীতে ছিল যখন সেখানে শুধুমাত্র ডাইনোসররা বসবাস করত। পরের দিন সকালে মাইলস তার শিপের অপর ভাঙা অংশটিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কেননা সে জানতে পেরেছিল যে ওই অপর অংশটির ভেতর একটি স্পেস শাটল আছে, যেটা কিনা মাইলসদের এই গ্রহ থেকে বেরোতে সাহায্য করতে পারে। এবার তার নিজের শিপের থেকে কিছুটা দূরে যেতেই মাইলস বুঝতে পারে যে এই জায়গাটা তার জন্য কতটা বিপজ্জনক। মাইলস সেখানে একটি বৃহদাকার টি-রেক্সের কঙ্কাল দেখতে পায়। মাইলস সেই জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে একটা আগ্নেয়গিরি ছিল, যেটি কিনা
পুকুরের জলকে ফুটন্ত করে তুলেছিল। সেখানে বারংবার ফুটন্ত জলের ফোয়ারা উঠছিল, যেটা কিনা যে কাউকে নিমেষে জীবন্ত সেদ্ধ করে দিতে পারত। মাইলস এবার দূরে পাহাড়ের উপরে কোনো একটা জিনিসকে চকচক করতে দেখতে পায়। একটা ডিভাইস দিয়ে স্ক্যান করবার পর সে বুঝতে পারে যে সেই চকচকে জিনিসটা হলো তার শিপের সেই অপর ভাঙা অংশ, যেটা কিনা একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আটকে গেছিল। সেই জায়গা পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল একদম সোজা, কিন্তু মাইলস যখন তার নিচের দিকে তাকায় তখন সেখানে অনেক প্রজাতির ডাইনোসরদের সে দেখতে পায়, যারা একে অপরকে মেরে খাচ্ছিল। তাদের মধ্যে একটি ডাইনোসর তো মাইলসের উপর আক্রমণও করে, কিন্তু মাইলস সেটিকে শুট করে মেরে ফেলে। এবার মাইলস যখন তার শিপে ফিরে আসছিল তখন ঝোপের মধ্যে সে কারোর নড়াচড়ার আওয়াজ লক্ষ্য করে, কিন্তু মাইলস দেখে যে সেটা তো ওই ছোট মেয়েটা যাকে সে বাঁচিয়েছিল। মেয়েটি মাইলসকে দেখতেই সে ছুটে পালাতে থাকে, কিন্তু মাইলস তাকে বোঝায় যে মাইলস তার বন্ধু। তারা দুজন এবার শিপে ফিরে আসে। মাইলস জানতে পারে যে ওই মেয়েটির নাম হলো কোয়া, আর মাইলস ওই মেয়েটির ভাষা জানতো না। এবার যেহেতু মাইলসের ট্রান্সলেটরটি খারাপ হয়ে গিয়েছিল, এই কারণে সে ইশারায় তার নিজের কথা ওই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে। মাইলস ওই মেয়েটিকে বলে যে এখান থেকে 15 কিলোমিটার দূরে তাদের স্পেস শাটলটি আছে, যার সাহায্যে তারা এখান থেকে বেরোতে পারবে। এই কারণে আমাদের একসাথে ওই জায়গা পর্যন্ত যেতে হবে। কিন্তু কোয়া তার পরিবারের সাথে দেখা করতে চাইছিল। মাইলস তাকে বলতে চাইছিল না যে ওই মেয়েটির পরিবারের সবাই সেই ক্র্যাশে মারা গেছে। এই কারণে মাইলস তাকে মিথ্যে কথা বলে যে মেয়েটির পরিবার ওই পাহাড়ের উপরে আছে, যাতে করে মেয়েটি মাইলসের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কোয়া ওই শিপে আসা পুরনো মেসেজগুলিকে দেখছিল, আর সে মাইলসের মেয়ের অনেক মেসেজ দেখতে পায়। মাইলসের মেয়ে মাইলসকে বিভিন্ন সময় আলাদা আলাদা মেসেজ পাঠিয়েছিল, আর প্রত্যেক মেসেজের সঙ্গে সঙ্গে মাইলসের মেয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিল, কেননা মাইলস তার মেয়েকে কথা দিয়েছিল যে সে 2 বছরের মধ্যে ফিরে আসবে, কিন্তু সে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসতে পারেনি, আর আজ পর্যন্ত সে তার বাড়ি পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত আমরা দেখি যে মাইলসের মেয়ে মাইলসের অপেক্ষা করতে করতে মারা যায়। মাইলস এবার কোয়াকে এর পরের মেসেজগুলি দেখতে দেয় না, আর তারা দুজন এবার শিপের অপর একটি ভাঙা অংশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা দেখি যে কয়েক কোটি বছর পূর্বে পৃথিবীর আকাশ খুব পরিষ্কার ছিল, আর চারিদিক ছিল সবুজে ভরা। কোয়া সেখানে একটি বিষাক্ত ফল খুঁজে পায়। মাইলস সেই ফলটিকে খেতে কোয়াকে বারণ করে। সেখানে অনেক অদ্ভুত ধরনের প্রাণী ছিল, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ছিল বিপজ্জনক। এরপর তারা দুজন একটি ঝর্ণার জল খেয়ে তাদের তৃষ্ণা মেটায়। কোয়াকে দেখে মাইলসের তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, যে কিনা কোয়ার মতোই একদম নিরীহ ছিল। তারা দুজন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কোয়া একটি ডাইনোসরের বাচ্চাকে দেখতে পায়, যে কিনা একটা কর্দমাক্ত জলাভূমিতে পড়ে গিয়েছিল। মাইলসের বারণ করা সত্ত্বেও কোয়া ওই ডাইনোসরটিকে বাঁচাতে যায়, আর তারা দুজন মিলে ওই ডাইনোসরের বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু সেই বাচ্চাটি যেই না সামনের দিকে এগিয়ে যায়, কিছু নরঘাতক ডাইনোসর মিলে ওই বাচ্চাটিকে খুবলে খুবলে খেয়ে নেয়। এটা দেখে কোয়া কাঁদতে থাকে, কিন্তু মাইলস কোয়াকে বোঝায় আর বলে যে কোয়া যদি তার কথা না শোনে তাহলে এই গ্রহের এলিয়েনরা তাকে মেরে ফেলবে। কোয়া খুব ভয় পেয়েছিল, আর তাই সে চুপচাপ মাইলসের পিছন পিছন যেতে থাকে। মাইলস এবার ওই শিপের লোকেশন ট্র্যাক করবার জন্য একটি গাছে উঠে পড়ে। সে তার নিজের কাজই করছিল, ঠিক তখনই মাইলসের হাতে কয়েকটি বিষাক্ত মাকড়সা উঠে যায়, আর এই কারণে সে গাছের উপর থেকে সোজা নিচে পড়ে যায়, আর তার হাত ভেঙে যায়। এবার মাইলসের নিচে পড়ার আওয়াজ শুনে তার আশেপাশে থাকা সমস্ত জন্তু জানোয়াররা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। মাইলসের হাত ভেঙে যাওয়ার কারণে সে তার বন্দুকটি আর ওঠাতে পারছিল না। মাইলস কোয়াকে বলে সে যেন মাইলসের হাতের ওপর জোরে লাফায়। কোয়া ঠিক তাই করে, যে কারণে মাইলসের হাত আবারও ঠিক হয়ে যায়, আর সে সমস্ত ডাইনোসরদের শুট করে মেরে ফেলে। কিন্তু ডাইনোসররা সংখ্যায় ছিল অনেক। কোয়া সেখান থেকে পালিয়ে যায় আর একটা বড় গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। সে ভেবেছিল যে সে সুরক্ষিত, কিন্তু খুব দ্রুত সে তার পেছনে প্রচুর সংখ্যক পুরো ডাইনোসর দেখতে পায়, যেগুলো কিনা
কুয়াকে খাওয়ার জন্য কুয়ার দিকে এগিয়ে আসছিল। কুয়া আস্তে আস্তে করে সেই জায়গা থেকে দূরে চলে যেতে থাকে, কিন্তু বিপরীত দিকে আরো অনেক ডাইনোসর ছিল, যে ডাইনোসরগুলি কুয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তারা কুয়ার উপর আক্রমণ করে, কিন্তু তখনই মাইলস ওই ডাইনোসরটিকে মেরে বাকি ডাইনোসরদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার যেই না কুয়া মাইলসের কাছে যেতে চায়, তখন একটি ডাইনোসর কুয়াকে টেনে নিয়ে চলে যায়, কিন্তু ডাইনোসরটি কুয়াকে খেয়ে ফেলার আগেই মাইলস কুয়াকে বাঁচিয়ে নেয়। বেচারা কুয়া এতগুলি বিপজ্জনক প্রাণীকে একসঙ্গে দেখে ভয় পেয়ে গিয়েছিল। মাইলস তাকে সামনে এগিয়ে যেতে বলে, কিন্তু কুয়া একটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। মাইলসের মনে হয় যে কুয়া খুব ভয় পেয়ে আছে, এই কারণে মাইলসও কুয়ার সাথে সেখানে থেকে যায়। এইভাবে সন্ধে নেমে আসে। তা সত্ত্বেও কুয়া তখনও ভয় পেয়ে লুকিয়েছিল। মাইলস তার হাত দিয়ে শঙ্খের মতো আওয়াজ করে কুয়াকে নিজের কাছে ডাকে। এটা দেখে কুয়া হাসতে থাকে। এরপর তারা আবার সামনে এগোতে শুরু করে। মাইলস একটি পাহাড়ে তৈরি গুহায় আসে, আর আজকের রাতে তারা দুজন সেখানেই কাটাবে। মাইলস তাদের চারিদিকে কিছু ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে কেউ যদি তাদের দিকে আসে তাহলে মাইলস যেন সেটা বুঝতে পারে। মাইলস আকাশে একটি গ্রহাণুকে দেখে, যেটা কিনা তাদের দিকে ধেয়ে আসছিল। কুয়া তার নিজের সাথে মাইলসের মেয়ের কিছু পুরনো রেকর্ডিং নিয়ে এসেছিল, কিন্তু মাইলস সেই রেকর্ডিংগুলি চালাতে কুয়াকে বারণ করে। এতে কুয়া মাইলসের উপর কিছুটা রাগ করে। এবার মাইলস তাকে খুশি করার জন্য সেই রেকর্ডিং চালিয়ে দেয়, আর এরপর মাইলস খুব কাঁদতে থাকে। মাইলসের তার মেয়ের কথা মনে পড়ে যায়, আর সে তার মেয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী বলে মনে করত, কেননা তার মেয়ে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মাইলসের ফেরার অপেক্ষা করেছিল। এবার মাঝরাতে ওই ডিভাইসে লাল রং জ্বলতে থাকে, যে কারণে মাইলস সজাগ হয়ে যায়। সে দেখে কুয়ার মুখ থেকে অনেক ফেনা বেরোচ্ছে, কেননা কুয়ার মুখে একটি বিষাক্ত পোকা ঢুকে গেছিল। মাইলস কোনো ক্রমে কুয়ার মুখ থেকে সেই পোকাটিকে বের করে, আর কুয়ার প্রাণ কোনো ক্রমে রক্ষা পায়। কিন্তু এরপরেও মাইলসের ডিভাইসটি বিপদ সংকেত দিচ্ছিল, আর খুব মন দিয়ে দেখার পর মাইলস সেখানে একটি টিরেক্সের ডাইনোসরকে দেখতে পায়, যেটা তাদের উপর আক্রমণ করে। আর ওই ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য তারা ওই গুহার ভেতরে ঢুকে যায়। এবার তারা যত গুহার ভেতর যাচ্ছিল, ততই গুহার ভেতরের রাস্তা সংকীর্ণ হয়ে আসছিল। শেষ পর্যন্ত তারা গুহার ভেতরের এমন একটি জায়গায় পৌঁছায়, যেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা ছিল না। মাইলস গুহার ছাদে একটা আলগা অংশ দেখতে পায়, যার ওপারে বাইরে বেরোনোর রাস্তা ছিল। সে তখন ওই অংশটিকে ঘুরে বাইরে বেরোনোর রাস্তা তৈরি করতে থাকে, কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারে যে সেখান থেকে বেরোনো সম্ভব নয়। এই কারণে সে কুয়াকে সমস্ত সত্যি বলে দেয় যে ওই পাহাড়ের উপরে কুয়ার পরিবারের কেউ নেই, সবাই মারা গেছে। কিন্তু কুয়া তার কথাগুলি বুঝতে পারে না। হঠাৎ এরপর মাইলসের মনে পড়ে যায় যে তার কাছে কিছু বিস্ফোরক আছে, যেগুলিকে সে ওই গুহার ভেতর ছুঁড়ে ফেলে দেয়, যার বিস্ফোরণে সেখান থেকে বেরোনোর রাস্তা তো তৈরি হয়েই গিয়েছিল। কুয়া ওই সুড়ঙ্গের অপর প্রান্তে চলে যায়, কিন্তু মাইলস যখন সুড়ঙ্গের অপর প্রান্তে যেতে যায়, তখন সুড়ঙ্গের পাথরগুলি দুলতে থাকে, আর ওই পাথরের চাপে সুড়ঙ্গের মুখ আবারও বন্ধ হয়ে যায়। মাইলস কুয়াকে সামনে এগিয়ে যেতে বলে, কেননা মাইলস জানতো যে খুব তাড়াতাড়ি ওই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়বে, যার ফলে পৃথিবীতে বসবাসকারী 70% প্রজাতির প্রাণীর বিলুপ্তি ঘটবে। মাইলস যে গুহার ভেতর আটকে পড়েছিল, সেটা ছিল একটি ডাইনোসরের ঘর। মাইলস কিছু একটা আশার শব্দ শুনতে পায়, আর এরপর ওই ডাইনোসরটি মাইলসের উপর ঝাঁপিয়ে পড়ে। মাইলসের বন্দুকটি নিচে পড়ে গিয়েছিল, কিন্তু ওই ডাইনোসরটি মাইলসকে সেই বন্দুকটি ওঠানোর সুযোগ পর্যন্ত দেয় না। কিন্তু মাইলস কোনো ক্রমে ফাইট ব্যাক করে ওই ডাইনোসরটিকে মেরে ফেলে। এবার মাইলস যখন গুহার বাইরে বেরিয়ে আসে, তখন সে কুয়াকে দেখতে পায় না, কারণ কুয়া গুহার বাইরে বেরোনো মাত্রই ডাইনোসররা তাকে ঘিরে ফেলে, যাদের হাত থেকে বাঁচার জন্য কুয়া লুকিয়ে পড়েছিল। কিন্তু সে বেশিক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে না, আর কুয়া আবারও দৌড়ে পালাতে বাধ্য হয়। মাইলস দেখে যে ওই গ্রহাণুটি পৃথিবীর সাথে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধাক্কা খাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে মাইলসের বেরোতে হবে। কুয়ার চিৎকারের আওয়াজ শুনে মাইলস সেই আওয়াজ লক্ষ্য করে দৌড়াতে থাকে। অন্যদিকে একটি ডাইনোসর কুয়ার পেছনে পড়ে গিয়েছিল। কুয়ার কাছে যে
বিস্ফোরক ছিল সেটা দিয়ে সে ওই ডাইনোসরটিকে উড়িয়ে দেয়। মাইলস, যে কিনা কুয়াকে খুঁজছিল, সে ভুল করে একটা কর্দমাক্ত জলাভূমিতে আটকে পড়ে। সে কুয়াকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে কেউ আসে না। আর দেখতে দেখতে ওই কর্দমাক্ত জলাভূমির ভেতর মাইলস পুরো ডুবে যায়। এবার কুয়া দেখে যে মাইলস ওই জলাভূমির ভেতর ঢুকে যাচ্ছে, তাই মাইলসকে বাইরে বের করবার জন্য কুয়া একটি গাছের ডালকে মাইলসের দিকে ঝুলকিয়ে দেয়। যে ডালটিকে ধরে মাইলস ওই কর্দমাক্ত জলাভূমি থেকে বাইরে বেরিয়ে আসে। মাইলস এবার কুয়াকে দেখতেই তাকে জড়িয়ে ধরে আর তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। মাইলস কুয়াকে বলে যে যেই গ্রহাণুটি আমাদের গ্রহকে ধাক্কা মেরেছিল সেটি এবার এই গ্রহকেও বিনষ্ট করে দেবে। এই কারণে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তারা দুজন এবার ওই শিপটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের একটি উঁচু পাথরের ওপর উঠতে হতো। কোয়া মাইলসকে বলে যে সে পাহাড়ের ওপর উঠতে পারে। এরপর মাইলস কোয়াকে একটা দড়ি দেয় আর কোয়াকে বলে যে উপরে গিয়ে সেই দড়িটা বাঁধতে, যাতে করে মাইলসও উপরে উঠতে পারে। কোয়া উপরে উঠে মাইলসের জন্য নিচে দড়ি ফেলে দেয়। এবার মাইলস যখন উপরে উঠে আসে তখন সে দেখে যে কোয়া ওই দড়িটাকে একটু বেশি মজবুত করে বেঁধে রেখেছিল। এটা দেখে সে কোয়ার প্রশংসা করে। এবার তারা দুজন ওই শিপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মাইলস দেখে যে সে সাহায্যের জন্য সিগন্যালগুলিকে তাদের গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর তারা মাইলসের উদ্ধার করার জন্য আসছিল। এদিকে কোয়া ওই শিপে তার পরিবারকে খুঁজতে থাকে, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। মাইলস তখন কোয়াকে বলে যে সে কোয়ার পরিবার সম্বন্ধে মিথ্যে কথা বলেছিল। এই কথা শুনে কোয়া মাইলসের ওপর খুব রেগে যায় আর কাঁদতে থাকে। মাইলস তখন তার কোয়াকে তার নিজের মেয়ের ছবি দেখায় আর বলে যে তার মেয়ে যখন মরণাপন্ন অবস্থায় ছিল তখন আমি তার কাছে ছিলাম না, আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি, আমি সেই সময় তো কিছু করতে পারিনি, কিন্তু আজ তুমি আমার সঙ্গে আছো আর আমি তোমাকে বাঁচাতে চাই। কোয়া এবার মাইলসের কথা বুঝতে পারছিল না আর তাই সে মাইলসকে ক্ষমা করে দেয়। তারা দেখে যে ওই গ্রহাণুর একটি টুকরো এবার পৃথিবীর উপর আছড়ে পড়ছিল। একটি গ্রহাণুর টুকরো তাদের উপর এসে পড়ে, যে কারণে তাদের শিপটি ওই পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়। মাইলস অজ্ঞান হয়ে পড়েছিল আর কোয়া দেখে যে একটা টিরেক্স ডাইনোসর তাদের দিকে এগিয়ে আসছে। ওই ডাইনোসরটি তাদের শিপকে জোরে জোরে ধাক্কা মেরে ড্যামেজ করছিল। এবার মাইলসের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার বন্দুকটি বাইরে পড়ে গিয়েছে। মাইলস শিপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আর ওই টিরেক্সের উপর আক্রমণ করে, কিন্তু তার বন্দুকটি ডিসচার্জ হয়ে গিয়েছিল। মাইলস তখন একটি গাছের নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এবার ওই ডাইনোসরের সংখ্যা বেড়ে একটা থেকে দুটো হয়ে গিয়েছিল, যারা কিনা তাদের শিপের ওপর বারবার হামলা করছিল। কোয়া ওই ডাইনোসরগুলির মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য মাইলসের মেয়ের রেকর্ডিং চালু করে দেয়, যে কারণে ওই ডাইনোসর মাইলসের মেয়ের ইলিউশনের ওপর হামলা করতে থাকে, কিন্তু তারা কিছুই পায় না। এবার মাইলসের বন্দুক যেই না চার্জ হয়ে যায় সেই ডাইনোসরগুলিকে মেরে ফেলে। মাইলসের তখন মনে হয় তারা সেখান থেকে বেরোতে পারবে, কিন্তু ঠিক তখনই সেখানে আরো একটা ডাইনোসরকে তারা দেখতে পায়। মাইলস এবার কোয়াকে বলে যে ওই শিপকে স্টার্ট করে সেখান থেকে চলে যেতে, কেননা তাদের দুজনের মধ্যে এবার কেবলমাত্র যে কোনো একজনই জীবিত থাকতে পারবে। মাইলসই ওই ডাইনোসরটিকে সেই ফুটন্ত গরম জলের ফোয়ারার দিকে নিয়ে যায়। ডাইনোসরটি যেই না সেখানে আসে ওই ফুটন্ত গরম জলে সেই ডাইনোসরটি বীভৎসভাবে পুড়ে যায়, কিন্তু সেটি তখনও পর্যন্ত জীবিত ছিল। সেই ডাইনোসরটি যেই না মাইলসকে খাওয়ার জন্য এগিয়ে আসে তখন কোয়া একটা গাছের ডালের টুকরো ওই ডাইনোসরটির চোখে ঢুকিয়ে দেয় আর ডাইনোসরটি অসংযত হয়ে এদিক ওদিক লাফাতে থাকে, কিন্তু ওই ডাইনোসরটি জানতো না যে সে একটি ফোয়ারার ওপর দাঁড়িয়ে আছে। এবার যেই না ওই ফোয়ারার ওপর একটু চাপ পড়ে তখনই সেই ফোয়ারাটি আবার ফেটে যায় আর এইবার ওই ফুটন্ত জলে ডাইনোসরটি পুরোপুরি ভাজা পোড়া হয়ে গিয়েছিল। চারিদিকে মহাকাশ থেকে গ্রহাণু আছড়ে পড়ছিল। মাইলস এবং কোয়া আবারও তাদের শিপে ফিরে আসে এবং সেটি লঞ্চ করে এই পৃথিবী গ্রহ থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি যে এই বৃহদাকার একটা গ্রহাণু আমাদের পৃথিবীর বুকে আছড়ে পড়ে আর দেখতে দেখতে আমাদের পৃথিবী একটি আগুনের গোলায় পরিণত হয়ে যায়, কিন্তু মাইলস ও কোয়া সুস্থ সবলভাবে তাদের ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। এরপর আমাদের দেখানো হয় যে ওই গ্রহাণুটি ধাক্কা পৃথিবীর সাথে লাগার পর আমাদের পৃথিবীতে কি কি ধরনের পরিবর্তন আসে।
আর শেষ পর্যন্ত আমরা সেখানে কিছু বিল্ডিংকে দেখতে পাই। এর অর্থ হলো এবার সেখানে মানুষেরা বসবাস করতে শুরু করেছিল। এই সিনেমাটিতে আমাদের এটাই দেখানো হয়েছে, কে জানে যখন মানুষের জন্ম হয়নি তখন হয়তো মাইলসের মতো অন্য গ্রহের এলিয়েনরা আমাদের গ্রহে এসেছিল। যদিও গ্রহাণুর সাথে পৃথিবীর এই ধাক্কা লাগার ঘটনাটি হাজার কোটি বছর আগে হয়েছিল, কিন্তু আজও আমরা ওই ডাইনোসরদের কঙ্কাল ও জীবাশ্ম পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে খুঁজে পাই। আর মানুষেরা এখনো পর্যন্ত 700-রও বেশি ডাইনোসরকে শনাক্ত করতে পেরেছে। এর সাথে এই সিনেমা